ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আজকে একটা ব্যতিক্রমী জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে মৌর্য বংশীয় রাজারা তারা প্রথম দিকে সনাতন ধর্মে বিশ্বাসী হলেও পরবর্তীকালে তারা সব বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এবং বৌদ্ধ ধর্মে আমরা একটা জানি যে কি সেখানে জাতপাতের কোনো ব্যাপার স্যাপার নেই। ওরা বর্ণ ব্যবস্থাকেও মানেন না, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই যে সমাজে যে চতুর্বর্ণ, সেই চতুর্বর্ণটা সেখানে নাকি ওরা সিস্টেমে আসে না। কিন্তু এটা বাস্তব যে আমরা দেখি ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব মৌর্য যুগেও যথেষ্ট পরিমাণে ছিল। তো আমরা আজকে একটা স্পেশাল জিনিস আলোচনা করব, সেটা হলো এই যে মৌর্য যুগে নারীদের অবস্থাটা কি ছিল, অর্থাৎ বিবাহ প্রথাটা। আমরা শুধু নারীদের অন্যান্য বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো, কিন্তু আজকে শুধু আমরা নারীদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তারা বিবাহ পদ্ধতিটা কি ছিল মৌর্য যুগে। তো নারী স্বাধীনতা মৌর্য যুগে ছিল, আমরা অনেকটাই জানি। সেটা বিবাহ যে পদ্ধতি বা আছে সেগুলো পর্যালোচনা করলেই আমরা দেখব। এবং বৌদ্ধ যুগে অর্থাৎ এই মৌর্য শাসনের সময় বিবাহ প্রথাটা 8 শ্রেণীর বিবাহ প্রথা ছিল। কয় শ্রেণীর? 8 শ্রেণীর বিবাহ প্রথা ছিল। 8টা ভাগে বিবাহ প্রথাটাকে সেখানে বিভক্ত করা হতো। তো দেখুন ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবটা সেখানেও কতটা ছিল। যদিও যারা একদম পিওরলি যারা বুদ্ধিস্ট ছিলেন হয়তো তারা সেটা মানতেন না, কিন্তু সমাজে তখনও অন্যান্য ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবটাকে মানে একেবারেই নষ্ট করা যায়নি, সেখানে ছিল। তবে এই বিবাহ পদ্ধতিগুলি আমরা দেখলাম যে একটু অনেকটা ডেমোক্রেটিক সিস্টেম ছিল, এতটা নানা রকম পদ্ধতিতেই ছিল। তো এখনকার মতোই, কিন্তু সেখানে আরেকটু বেশি ক্যাটাগরাইজ ছিল, অনেকগুলো ভাগ ছিল। 8টা ভাগের কথা আমরা বলছিলাম। প্রথম যে বিবাহটা সেটা হলো কি ব্রাহ্ম বিবাহ। ব্রাহ্ম বিবাহ, এই ব্রাহ্ম বিবাহটা কি? এটা একেবারে আচার সর্বস্বতা, অর্থাৎ আচার অনুষ্ঠানের মাধ্যমে কন্যাকে সাজিয়ে অলংকার দিয়ে সুন্দর করে সুসজ্জিত করে পাত্রের হাতে দান করা, এটা ছিল ব্রাহ্ম বিবাহ। এটাকে বলা হতো ব্রাহ্ম বিবাহ। এবার 2 নম্বরটা ছিল কি আর্য বিবাহ। আর্য বিবাহ মানে হলো পাত্রপক্ষকে এখানে পণ দেওয়ার সিস্টেম ছিল তখন। আমরা এখন যে পণ প্রথা বলি, এই দেখুন তখনই কিন্তু পণ প্রথাটা চালু ছিল। পাত্রপক্ষকে কি দিতে হতো? পাত্রপক্ষকে একটা গাভী দিতে হতো আর বৃষ দান করতে হতো। গাভী ও বৃষ। আপনি দেখুন ওই যে কৃষি প্রধান আমাদের দেশ, তো তার সঙ্গে দেখবেন কি রকম মিল আছে সেখানে, অর্থাৎ মহামূল্যবান। এখন যেমন আমরা ওই গাড়ি টাড়ি এই সমস্ত বিবাহতে যৌতুক হিসাবে দেওয়া হয়, তখন গরুর মূল্যটা ছিল এত বেশি যে তখন গোধন অর্থাৎ এই গরু তখন দেওয়া হতো, ষাঁড়, গাভী বা বৃষ এগুলো দেওয়া হতো ভিত্তিকে। কোন বিবাহ মত? তাহলে এটা আর্য বিবাহ মতে। আর্য বিবাহ হলে এটা দেওয়া হতো। অর্থাৎ আমরা যে ওই যে গোমাতা বলি, এখন গরু নিয়ে বেশি মাতামাতি, ওই গরুর প্রতি যে আমাদের সনাতন ধর্মের বিশেষ করে বৈদিক ধর্মের মধ্যে যে একটা প্রভাব সৃষ্টি হয়েছিল, এটার লক্ষণটা হলো এই তখনই দেখুন গরুর মূল্যটা অনেক বেশি সেখানে হয়ে গেছে। আর কি দৈব বিবাহ। 3 নম্বর বিবাহটা ছিল কি দৈব বিবাহ। এখন এটা আর একটা অদ্ভুত বিবাহ। এটা এই বিবাহ পদ্ধতিতে কন্যাকে পুরোহিতের কাছে সম্প্রদান করা হতো, তারপরে অন্য কিছু। অর্থাৎ বিবাহ যোগ্য কন্যাকে সেখানে অনুষ্ঠানের মাধ্যমে পুরোহিতের কাছে সেখানে সমর্পণ করা হতো, অর্থাৎ দান করা হতো পুরোহিত, তারপরে অন্য কথা। এটাকে বলা হয় দৈব বিবাহ। তো আরেকটা বিবাহ ছিল কি 4 নম্বরে প্রজাপাত্য বিবাহ। প্রজাপাত্য বিবাহ, এই প্রজাপাত্য বিবাহ হলো এই বিবাহে যৌতুক প্রথা ছিল না। অর্থাৎ এখানে পাত্র পাত্রী আলাপ আলোচনার মাধ্যমে সেখানে বিবাহ হতো, সেখানে এটার মধ্যে কোনো পন্টন দেওয়া নেওয়ার বিষয়টাই সেখানে ছিল না। এটা ছিল কি প্রজাপাত্য বিবাহ। আরেকটা হলো গান্ধর্ব বিবাহ। গান্ধর্ব বিবাহটা হলো এটা এখনকার যুগে যে সমস্ত বিবাহগুলি ম্যাক্সিমাম হয়ে থাকে সেগুলি, অর্থাৎ পাত্র পাত্রী নিজের পছন্দ মতো, অভিভাবকদের সঙ্গে আলোচনা নেই, ওরা নিজেরা পছন্দ মতো যে বিবাহটা করতো স্বেচ্ছা তাদের, সেটাই ছিল গান্ধর্ব বিবাহ।
তাহলে দেখুন পাত্র পাত্রী যে নিজেদের মধ্যে পছন্দ করে বিবাহ নিজেরাই নির্বাচন করা, যে আমি বলছিলাম অনেকটা ডেমোক্রেটিক সিস্টেম সেখানে ছিল, এতটা ইম্পোজিশন ছিল না। কোন যুগে? মৌর্য যুগে। পরবর্তী গুপ্ত যুগে দেখবো যে আমরা আবার সেটা একেবারে অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এটা হলো গান্ধর্ব বিবাহ। আর এটা হলো আসুর বিবাহ। আসুর বিবাহ মানে কি? এখানে পণ প্রথা একেবারেই কঠোর, অর্থাৎ পাত্রকে যৌতুক ছাড়া পণ দিয়ে দিতেই হতো। মূল্যবান স্বর্ণালঙ্কার হোক, অন্যান্য ধন সম্পদ হোক, সেগুলো দিয়ে পাত্রপক্ষকে কন্যা সমেত দান করা হতো। তাহলে দেখুন মৌর্য যুগে আমরা যে বলি এখানেও একটা বিশাল ব্যাপার স্যাপার ছিল, তখনও কিন্তু এতটা বেশি এই যে সামাজিক যে বেধি, এই যে পণ প্রথা, এটা কিন্তু তখন ঝাঁকিয়ে বসেছিল, এটাকে অস্বীকার করতে পারবো না আমরা। তারপরে ছিল কি আরেকটা বিবাহ, সেটা হলো রাক্ষস বিবাহ। রাক্ষস বিবাহ, এটা আবার কেমন বিবাহ বলে বাবার, এটা রাক্ষস বিবাহ। রাক্ষসের মতোই বিবাহটা, কারণ ওই যে বলপূর্বক কন্যাকে নিয়ে যাওয়া, জোর করে তুলে নিয়ে যাওয়া। এখন যেমন চ্যাংড়া ছেলে মেয়েরা রাস্তা থেকে তুলে নিয়ে যায়, ঠিক এরকম ছেলেরা তুলে নিয়ে যায়। এই কন্যাকে পাত্রীকে যদি জোর করে তুলে নিয়ে গিয়ে যে বিবাহটা হতো, সেটাকে বলা হচ্ছে কি আপনার রাক্ষস বিবাহ। রাক্ষস বিবাহ। আর পৈশাচ বিবাহ একটা হলো পৈশাচ বিবাহ। পৈশাচ, পিশাচ আমরা বলি না, পিশাচ থেকে পৈশাচ এসছে। তো পৈশাচ বিবাহটা কি? ধরুন পাত্রী ঘুমিয়ে আছে অথবা অসহায় অবস্থায় আছে, তাকে সেখান থেকে তুলে নিয়ে বিবাহ করা, এটা ছিল পৈশাচ বিবাহ। তো এখন আমরা দেখি মৌর্য যুগে নারীদের কিছু ব্যতিক্রমী স্বাধীনতাও ছিল, যেটা বৈদিক যুগে ছিল না। সেটার মধ্যে অন্যতম হলো কি, মহিলাদের পৈতৃক সম্পত্তির উপর বা সম্পত্তির উপর অধিকার ছিল। এটাকে বলা হতো স্ত্রীধন। এটা আমরা পরবর্তী আরেকটা দিন আমরা আলোচনা করবো, এটা একটু ব্যাপক বিষয় আছে আলোচনার মতো, মানে মহিলারা কি কি সম্পদ কিভাবে তারা আহরণ করতে পারতেন। আর হলো কি, দেখুন বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে মহিলাদের যথেষ্ট পরিমাণে স্বাধীনতা ছিল। এখন বিবাহ বিচ্ছেদ কিরকম হতো? ধরুন স্বামী যদি দুশ্চরিত্র হয়, লম্পট হয়, যদি রোজগার না করে, যদি রাজদ্রোহের অপরাধী হয়, নানা রকম সামাজিক অপকর্মের সাথে যদি যুক্ত থাকেন, তাহলে স্ত্রী ইচ্ছা করলে সেই স্বামীর সঙ্গে যে আমি আর ঘর করব না, বিবাহ বিচ্ছেদ করতে পারতেন। ঠিক অ্যাজ ওয়েল এজ মেয়েদের ক্ষেত্রেও স্বামীর সঙ্গে যদি বনিবনা না হয়, তারপরে ধরুন যদি বিশেষ করে মানে বারবার কন্যা সন্তান প্রসব করছে, তখনকার দিনে দেখুন বিষয়গুলো অন্যরকম। তো এর জন্য যদিও এটা বৈজ্ঞানিকভাবে যদি আমরা ব্যাখ্যা করি, এর জন্য নারীরা দায়ী না, কিন্তু এটা শেষ পর্যন্ত তো পুরুষ প্রধান সমাজের মধ্যে নারীদেরকে দায়ী করা হতো। তখনও বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারত। আবার পরস্পর আলাপ আলোচনার মাধ্যমে যে দুজনে ঠিক আছে আমরা আর একসাথে ঘর করব না, সংসার করব না, তখনও তারা সেখানে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারত। তাহলে এই যে একটা বিষয় ছিল নারীদের মধ্যে, মানে এখানে দেখা যায় নারীদের একেবারে জোর করে চাপিয়ে দেওয়া, যে মানে পুরুষের স্বেচ্ছাচারিতা সেখানে অতটা প্রবল ছিল না। এইটা মোটামুটি আমরা দেখি যে এই যে নারীদের যে বিষয়টা এবং অন্যান্য যে বিষয়গুলো ছিল। আরেকটা খারাপ বিষয় ছিল, যেটা হয়তো এখন আমরা মানে আমরা কল্পনা করতে পারি না, বা অনেকের মধ্যে ধারণা ছিল যে না মৌর্য যুগে হয়তো এমনটা ছিল না। সেটা ছিল আপনার যে সতীদাহ প্রথা। এই যে সতীদাহর মতো কুপ্রথা তখনও কিন্তু বর্তমান ছিল, তবে এটা ছিল প্রধানত উচ্চ বর্ণের মধ্যে, নিম্ন বর্ণের মধ্যে তার আঁচটা খুব কমই ছিল। এবং দেখা গেছে কি উচ্চবর্গীয় শিক্ষা, এটা একটা প্রথা আপনি বলতে পারেন। শিক্ষাটা শুধুমাত্র ব্রাহ্মণ পরিবারের মেয়েদের মধ্যেই সীমিত ছিল, অর্থাৎ ব্রাহ্মণ ঘরের কন্যা সন্তানরাই পড়াশোনা করতে পারত। নিম্ন বর্ণের বা অন্যান্য যে বর্ণ আছে ব্রাহ্মণ বাদ দিয়ে, সেখানে ব্রাহ্মণ পরিবারের মধ্যে এতটা ছিল না। আরো উচ্চ মানে অভিজাত পরিবার যারা, ধরেন রাজকীয় ফ্যামিলি যেগুলো, সেখানে নারীদের যথেষ্ট পরিমাণে রেস্ট্রিকশন ছিল, সমাজে যেভাবে যে কোনোভাবে চলাফেরা করতে পারতেন না। এই যে বিষয়গুলো আমরা দেখলাম, তাহলে নারীদের এই কিছু কিছু বিষয়, এই বিবাহ সংক্রান্ত মোটামুটি বিষয়গুলি এখানে আলোচনা করলাম। তো এটা যদি ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।